থেকে শুরু করে আমরা সব হঠাৎ রাষ্ট্রই করে কিন্তু দেখলাম যে উনি তো সনাতনী আসতে চায় না, হিন্দু উনার জোর করে তাইলে তাদের আপনার নানা মানে রকম দাবি স্বরাষ্ট্র দাবা নিয়ে উপদেষ্টা উনি বেশ কিছুদিন থেকে বেশ সক্রিয় হয়ে পড়েছে। তারা একের পর এক বড় রকম অনুষ্ঠান করছে, বিভাগীয় সমাবেশ করছে। তো এই যে সনাতনী সম্প্রদায়ের এই ধরনের যে দাবি এবং আন্দোলনের কর্মসূচির আসলে ভিতরে কোনো লক্ষ্য আছে কিনা যে সরকারকে এক ধরনের বিপদে ফেলানো অথবা এক ধরনের চাপ তৈরি করা, এবং সেখানে অনেকে মনে করছেন যে ভারতের ইন্ধন আছে এই সংখ্যালঘুদের পিছনে। আপনি কি এটিকে এভাবে দেখেন কিনা যে আসলে হঠাৎ করে তারা কেন এতটা সক্রিয় হলো, এবং আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করতে হলো? দেখুন, আমি কমরেড ফরহাদ মজহারের যে অবস্থানটা সেটা সেই দৃষ্টিকোণ থেকে সেই চশমা দিয়ে দেখবার চেষ্টা করি। আমাদের দেশের নাগরিক, তিনি যেই পার্সুয়েশনের লোকই হন না কেন, বৃহত্তম সম্প্রদায়ের মানুষ, দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের মানুষ, তৃতীয় বৃহত্তম সম্প্রদায়ের মানুষ, চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের মানুষ, এই বিবেচনায় দেখা ভালো। আপনার সংখ্যালঘু, আপনার বৃহত্তম সংখ্যালঘু, এই বিবেচনাগুলো মাইন্ডসেট থেকে ফেলে দেওয়াটা বেটার। আমরা সবাই বাংলাদেশি। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে বাংলাদেশি, এই গর্বিত বাংলাদেশির মর্যাদা প্রদান করে গেছেন, এবং সেই যে ইনক্লুসিভ প্যাকেজ সেটি ধারণ করতে পারলে এই সংকটের সমাধান করা সম্ভব। আর আন্তর্জাতিকভাবে আপনার ধর্ম হিসেবে যারা সনাতন ধর্মের অনুসারী, তারা সংখ্যায় কম নয়। হয়তো দেশের অবস্থানগত দৃষ্টিকোণ থেকে ভারত, নেপাল কিংবা ফিজির মতো দেশে তাদের সংখ্যাধিক্য আছে, কিন্তু ইন টার্মস অফ পপুলেশন বিশাল সংখ্যক মানুষ তাদের ধর্ম চর্চা করে। আমাদের ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন তারাও সংখ্যায় কম নয়, এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, এটা নিয়ে মতান্তর আছে, খ্রিস্টান অথবা বুদ্ধিস্ট এইভাবে বলে থাকেন। তো যাই হোক, মানে কাউকেই খাটো করে দেখবার কোনো সুযোগ নেই। 21st সেঞ্চুরিতে মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, এবং এর পথ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। এখানে আপনার ভিন্নভাবে বিষয়গুলোকে দেখবার সুযোগ নেই। আমরা যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক মতো বুঝে থাকি এবং তাকে অনুসরণ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকি। টলারেন্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং ধর্ম আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলে আপনার এটা নিয়ে কোনো সমস্যা হবার কথা না। আর বাংলাদেশে যেই অবস্থাটা এখন প্রিভেইল করছে, উই আর ইন ট্রানজিশন। ধরুন প্রচুর লোকায়ত কায়দায় যারা ধর্ম চর্চা করেন, মাজারকে ঘিরে অনেক মাজার বিপন্ন হয়েছে, ভেঙে পড়েছে। আবার যে ন্যারেটিভ গুলো আছে, কাউন্টার ন্যারেটিভ, সেগুলো অনেকে অনুসরণ করে। ফলে উইদিন অ্যান্ড উইদাউট সব রকমের উত্তেজনায় কিন্তু আমরা লক্ষ্য করছি। খেয়াল করে দেখেন, আপনার গরু নিয়ে এসে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা অফিসের সামনে আপনার রোল প্লে করা, তারপর জিয়াফত আয়োজনের ঘোষণা দেওয়া ইত্যাকার বিষয়গুলো আপনার নতুন মাত্রা যুক্ত করেছে কিন্তু পুরো পরিস্থিতির সঙ্গে। ব্যক্তিগতভাবে আমি প্রথম আলো পত্রিকাটি পছন্দ করি না, জীবনে কোনোদিন একবারও কোনো লেখা দেইনি অন রেকর্ড। দ্বিতীয়ত, আমি প্রথম আলো ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের চেষ্টা করেছে। 3 বার ব্যক্তি কলিমুল্লাহর উপর সম্পাদকীয় লিখেছে, 5 বার ফ্রন্ট পেজ ব্যাক পেজ স্টোরি করেছে ছবি দিয়ে, আমাকে মেলাইন করবার চেষ্টা করেছে। এত কিছুর পরেও আমি মনে করি তাদের সংবাদ প্রকাশের অধিকার আছে এবং ডিসেমিনেট করবার অধিকার আছে। আমি মার্টিন বেলের মতো বলবো, আই এম রেডি টু সর্ট অফ গিভ আপ এনিথিং ফর এক্সারসাইজিং দেয়ার রাইটস। আমি ব্যক্তিগতভাবে তাদের অপছন্দ করলেও, কিন্তু মূল বিষয় যেটি, সেটি হচ্ছে বাক স্বাধীনতা, তারপর আপনার মত প্রকাশের স্বাধীনতা,
এই বিষয়গুলোর সঙ্গে প্লুরালিজমের একটা সম্পর্ক আছে, ডেমোক্রেসির সম্পর্ক আছে। স্পেস প্লুরাল যত বেশি সম্প্রসারিত থাকবে তত গণতন্ত্র সংহত হবে, এবং সেটা আমরা যাতে কোনোভাবে ভুলে না যাই। আমরা আপনি চমৎকার বলেছেন স্যার। আমি কতগুলো বিষয় একটু জানতে চাই আপনার কাছে। যে আপনি নিজেও বলেছেন যে বাংলাদেশের মাজার উপর আক্রমণ করা হয়েছে বিপ্লবের পরবর্তী সময়ে। আমরা দেখছি যে এক ধরনের ধর্মীয় যে গোষ্ঠী তারা নানা রকম দাবি নিয়ে মাঠে সোচ্চার আছে, এবং আমরা নানা রকম তৎপরতা দেখছি তাদের। স্যার, কেউ কেউ মনে করছেন যে এই বয়ানটা আছে যে বাংলাদেশকে এখন পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চায় অর্থাৎ ইসলামী রাষ্ট্র। কেউ খেলাফতের কথা বলছে, এখানে হিজবুত তাহরিদের অ্যাক্টিভিটি যেমন তার বিপ্লবে তাদের অংশগ্রহণের কথাটা আমরা জানি, সেটা শুনেছি। এবং অনেক সময় এই যে জঙ্গিবাদে উত্থান হতে পারবে বাংলাদেশে, এক ধরনের বাংলাদেশ এক ধরনের, আপনি বলেছেন ট্রানজিশন ফেজে আছে, যে বাংলাদেশ এক ধরনের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর কবলে পড়ে যেতে পারে, এই বয়ানটা আছে। এটিকে আপনি কিভাবে দেখেন স্যার, যে আসলে কি তার সেই আশঙ্কাটি আপনি নিজেও করেন কিনা? দেখুন, আমি ব্যক্তিগত জীবনে আমি একজন আচারনিষ্ঠ মুসলমান। আমি দুটি বই লিখেছি ধর্ম বিষয়, সুফি তরিকা দেশে দেশে এবং সুফি দর্শন ও তরিকা প্রসঙ্গ। আহমদ পাবলিশিং হাউস দুটি গ্রন্থ প্রকাশ করেছে, এবং আমি মনে করি যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবার নিজের মতো করে অধিকার আছে। কোন অবস্থায় আপনার ভিন্ন মত পোষণ করবার কারণে তার উপর হামলে পড়া কোন অবস্থায় অ্যাকসেপ্টেবল না। এখন পাকিস্তান ইজ এ রিয়ালিটি। ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না, আর পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না বর্তমান মানচিত্র নিয়ে। এইটা যদি আমরা বুঝতে অক্ষম হই তাহলে এর চেয়ে বড় মিসনোমার আর কিছু হতে পারে। আপনার হুট করে ৭১ থেকে আপনার আমাদের ইতিহাস শুরু হলো, এটা ভাবার মতো মুখ্যতা আর কিছু হতে পারে। আপনার এটা আরেক ধরনের রিসেট বয়ান, যেটি আমি মনে করি চোরাবালিতে আটকে আছে। আপনার হাজার বছরের যে ঐতিহ্য আমাদের, সেই চর্যাপদ, বৌদ্ধ গান ও দোহা থেকে শুরু করে পরবর্তীতে আপনার বৌদ্ধ, হিন্দু, মুসলমান যে সংস্কৃতির মিশেল আমাদের এখানে গড়ে উঠেছে, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার এই মার্কামারা বাঙালি চেহারা এবং মার্কামারা বাঙালি সংস্কৃতি, তাতেই আমাদের অবগাহন করতে হবে। আমরা নানান দিকে টেনে নিয়ে গেলে কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। পাকিস্তান যেমন রিয়ালিটি, বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। মুসলিম লীগের জন্ম ঢাকায়, করাচিতেও নয়, ইসলামাবাদেও নয়, এটা যেন আমরা ভুলে না যাই। জি ধন্যবাদ স্যার। আমি প্রশ্ন করেছি যে একটু সরাসরি উত্তর চাই স্যার। আপনি খুবই মানে বড় একটা পার্সপেক্টিভে আপনি বলেছেন, ইটি খুব স্বাভাবিকভাবেই বলেছেন, যে আপনি চর্যাপদের কথা বলেছেন, হাজার বছর ইতিহাসের কথা বলেছেন। কিন্তু কেউ কেউ তো যদি মনে করে যে না, আমাদের ইতিহাস 1400 সাল থেকে এখানে মুসলিমরা আসার পর থেকে শুরু হয়েছে, এবং মোগল আমল থেকে আসলে আমাদের ইতিহাসের যাত্রা, বা পাঠানদের মধ্য থেকেই আমরা এসেছি। ফলে বাঙালি যে জাতীয়তাবোধের জায়গায় তারা বলে যে মুসলিম জাতীয়তাবোধ, অর্থাৎ আমাদের ধর্মীয় পরিচয়টি বড়। এই আমাদের পূর্ববঙ্গের কথা বলছি স্যার। এই বিতর্ক তো আছেই, কিন্তু এখন সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক পরিবর্তনটা হয়ে গেল, তাতে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক জায়গা থেকে একজন সাম্প্রদায়িক জঙ্গিবাদী একটা ধর্মীয় ভাবাদর্শের দিকে চলে যেতে পারে কিনা, মানে এটি অনেকে আশঙ্কা করছেন। আপনি এই আশঙ্কা করেন কিনা স্যার? দেখুন, একটা বিবর্তনের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি। ইফতিয়াউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন বৌদ্ধ ভিক্ষুরা, এবং অশ্বারোহী যে 18 জনকে নিয়ে এসেছিলেন, এটা দ্যাট ওয়াজ এ ক্যামোফ্লাজ। তার বিশাল বাহিনী তাকে অনুসরণ করেছে পরবর্তীতে, এবং লক্ষণ সেনের মতো একজন বীর যোদ্ধা তিনি এই আচমকা হাজির হওয়ায় পেছনের দরজা দিয়ে পালিয়ে বিক্রমপুরে চলে এসেছিলেন। তারপরে শখানেক বছর তাদের ডাইনেস্টি এই অঞ্চলে তাদের রাজত্ব করেছে। এখন আপনার বৌদ্ধ ধর্মের সঙ্গে ইসলামের
ব্যাপক মিল আছে। আপনার যেটাকে আমরা বলি এগিলিটেরিয়ান ভ্যালুস, সেটি আপনার যথেষ্ট পরিমাণে আন্দোলিত করেছে। এবং যে মাস কনভার্সনটা হয়েছে 1203 মতান্তরে 1204 খ্রিস্টাব্দে পরে আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির এই অভিযানের পর, সেটি ইতিহাসের অংশ। এবং এই যে পকেটটা পাকিস্তান পর্যন্ত, সেই মরক্কো থেকে পাকিস্তানের কন্টিনিউয়াস জিওগ্রাফিক কন্টিনিউইটি, যেটা বাংলাদেশ সেটা আইসোলেটেড পকেট। এর পাশাপাশি মালয়ান আর্কিপেলাগো যেটা আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, দারুস সালাম, এটা নিয়ে আরেকটা পকেট। তো সব মিলিয়ে বিষয়গুলোকে একটা পার্সপেক্টিভে ফেলে কিন্তু দেখতে হবে। জঙ্গিবাদ এটা একটা ন্যারেটিভ, ঠিক আছে? এবং আইএসআইএস এর আপনার অপারেশনাল যে ক্যাচমেন্ট এলাকা বেসিক্যালি লেভেন্ট এবং আপনার মধ্যপ্রাচ্য জুড়ে এখওয়ানুল মুসলিমুন মুভমেন্ট যথেষ্ট জোরদার ছিল, যেটাকে ইংরেজিতে আমরা মুসলিম ব্রাদারহুড বলি। তার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের সাউথ এশিয়া, আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত জামাতে ইসলামী, জি, পলিটিক্যাল ইসলাম। এবং হিজবুত তাহরির এর জন্ম জেরুজালেম থেকে এটা চলে গেছে ইউকে তে, ইউনাইটেড কিংডম হয়ে এটা বাংলাদেশে এসে হাজির হয়েছে। তো ফলে ওই পার্সপেক্টিভ গুলো আমাদের বুঝে তারপর কথা বলতে হবে। জি স্যার, ধন্যবাদ। আমি স্যার প্রশ্নটি করেছিলাম, যে আপনি উত্তর দিয়েছেন, যারা বোঝার তারা হয়তো বুঝবেন। আপনাকে ধন্যবাদ স্যার। আসতে চাই নুরুল আজহার ভাই আপনার কাছে, যে আমরা একটু আসতে চাই সমকালীন কনটেক্সটে, আমরা একটু প্রক্ষেপণ করতে চাই আলো, যেটি হচ্ছে যে ভারত বিরোধিতার আমরা একটা অবস্থান দেখছি বাংলাদেশের রাজনীতিতে। এটি আগে থেকেই ছিল, 71 সাল থেকে ছিল, কিন্তু এটি প্রবলতর হয়ে যাচ্ছে। ভারতের যে 5ই আগস্টের যে পরিবর্তন ঘটলো, তাতে ভারত একটু নাজুক অবস্থায় আছে বাংলাদেশকে নিয়ে। তারা মনে করছে যে তাদের যে 7 সিস্টার, তার যে নিরাপত্তা, সেটি ক্ষুণ্ণ হতে পারে। এবং শেখ হাসিনাকে তারা যে আশ্রয় দিয়েছে, তাতে বাংলাদেশের সাথে এক ধরনের তাদের কূটনৈতিক সম্পর্কের এক ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি। কিন্তু এটি বাস্তবতা যে ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা অর্থনীতির দারুণভাবে জড়িয়ে আছে। অন্ততপক্ষে বাংলাদেশের যে তার নিত্যপণ্য গুলো আসে, সেগুলো অধিকাংশই ভারত থেকে আসে। তো আজকের যে পরিস্থিতি, এই যে চিন্ময় বাবুকে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ভারত যদি বাংলাদেশকে শায়েস্তা করতে চায়, তা সেটি বাংলাদেশের জন্য কতটা ক্ষতি হবে, সেটি বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা, আপনি কি মনে করেন? নুরুল আজহার ভাই কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আজকে আমরা নুরুল আজহার ভাইয়ের যে সংযোগটি, ইন্টারনেট সংযোগটি, সেটি খুব ভালোভাবে আমরা পাচ্ছি না। দর্শক, আমাদের এই প্রশ্নটি নিয়ে আবার একটু আসতে চাই কলিমুল্লাহ স্যার আপনার কাছে আসতে, যে বাংলাদেশ ভারতের আসলে এখনকার সম্পর্কটা কি হবে, বা যা হওয়া উচিত সেদিকে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ, কিন্তু ভারতের সাথে আওয়ামী লীগের সময় যে সম্পর্কটা ছিল, সেটা একটা নতজানু সম্পর্ক বলা হতো। ভারতের সাথে সব যা কিছু আমরা ভারতকে দিয়েছি, তারা বড় ভাই সুলভ আচরণ করতো আমাদের। কিন্তু এখন যে সম্পর্কটি, এটি আবার আমরা এক ধরনের ভারতের একটা বিরোধী অবস্থান থেকে আমরা কথা বলছি, ভারতকে নানাভাবে শাস্তা করতেও চাচ্ছি। তো এটি আবার ঠিক আছে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, আপনার ভারত অনেকে অপছন্দ করবেন এই টেকনোলজিটা, ধাত্রী মাতা বা সরোগেট মাদারের রোল প্লে করেছে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়, এবং তার মধ্য থেকে উৎসাহিত হয়েছে এই কোট আনকোট দাদাগিরির চিন্তাটা। অর্থাৎ আমি আপনার সিনিয়র পার্টনার, ইউর জুনিয়র পার্টনার, অ্যারেঞ্জমেন্ট এরকম। এবং তা আমাদের জনমনে নানা রকম প্রতিক্রিয়া তৈরি করেছে। খেয়াল করে দেখুন, মুক্তিযুদ্ধ অব্যবহিত পরেই আমাদের মেজর জলিল, সেক্টর কমান্ডার মতো একজন লোক, তিনি যাকে পাকিস্তান আর্মি মেজর কোট আনকোট হিপ্পি স্টাইল বলে ছবি ছেপে দিয়েছিল অকুপাইড বাংলাদেশে। অবজারভার পত্রিকা পেছনে ব্যাক পেজে সেই
71 সন আমি নিজে দেখেছি। ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, যিনি প্রয়াত খন্দকার মোশতাক আহমদের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়া মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে ভূমিকা পালন করেছেন। তিনি খুলনার ডিসি হিসেবে ভারতের সৈন্যরা যে আমাদের সম্পদ নিয়ে যাচ্ছিল তা রুখে দেবার চেষ্টা করেছিল, এবং সেই কারণে মেজর জলিলকে অন্তরীণ করা হয়েছিল এবং ডক্টর কামাল সিদ্দিকীকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে দৃষ্টান্তগুলো, আমি দুটো কেস স্টাডির কথা বললাম, সারা দেশে এ ধরনের প্রচুর ঘটনা ঘটেছে। আমি ঢাকা সেনানিবাসে আপনার যে পর্দাটা লাগানো হয় দরজায়, তার যে কাঠের যে রড, সেটি পর্যন্ত তারা খুলে নিয়ে চলে গিয়েছিল, কোথাও পাইনি। আমি পরে দেখে আফসোস হয়েছে। মানে এটা একটা গনিমতের মালের মতো ট্রিট করা হয়েছে, which was not fair। আপনার এই জন্য নানা রকমের সেন্টিমেন্ট তৈরি হয়েছে। আপনার এই যে ভারত বিরোধিতাটা একটা ভিত্তি না থাকলে মানুষ রিয়াক্ট করবে বা কেন, বা করছে বা কেন, তাই না? এখন যে টানটা আইবল টু আইবল সিচুয়েশন, ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায়, তখন চিন্তা করে দেখেন আমাদের এখানে ভারত বিরোধিতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। তো সেই বিষয়গুলো আমাদের আসলে মাথায় নিয়ে একটা বিশ্লেষণে প্রবৃত্ত হতে হবে।